খাওয়া দাওয়ার পর রাতে আমার স্ত্রী এসে বলল, এই কাল কিন্তু আমার বাবার বোন আসবে আর কয়েকদিন থাকবে। এর আগের বার যখন এসেছিল তখন সেভাবে থাকতে পারেনি, তাই এবার ভাবছি অন্তত 2-3 দিন রাখবো। আমি শুনে বললাম, সে তো ভালো কথা, এত দূর থেকে আসবে, অন্তত 2-3 দিন রেস্ট করলে শরীরের উপর আর ধকল যায় না। তোমার কথা না শুনলে এবার আমিও ওনাদের থাকতে বলবো। রিয়ানা এবার অন্যদিকে তাকিয়ে বলল, থাকতে যে বলবে, আমার বাবা কোথায় ঘুমোবে সেটা কি চিন্তা করেছো? আমি কি চিন্তা করে বললাম, এটা তো চিন্তা করে দেখিনি। আচ্ছা ঠিক আছে, ওনাদের বরং আমাদের ঘরে ঘুমোতে দিও, আর আমরা না হয় সামনের রুমের মেঝেতে অ্যাডজাস্ট করে নিব। কি বলো? পারবো না, আমার নিচে ঘুমানোর একদম অভ্যাস নেই, পরে দেখা যাবে পুরো শরীর ব্যথা করছে। তাহলে উপায়? রিয়ানার পরের কথাটা শুনে আমি অবাক হলাম। ও বলল, কেন, তোমার মা স্টোর রুমে ঘুমোলেই তো হয়, ওই রুমটা তো বেকার খালি পড়ে আছে। আমি কিছুটা অবাক হলেও ওকে বুঝতে না দিয়ে বললাম, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় করো, চলো তাহলে তোমার মায়ের সাথে কথা বলে আসি। আমি অনেকটা বাধ্য হয়েই গেলাম ওর সাথে। আমার মা ঘরে তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। রিয়ানা গিয়ে বলল, আজকে এখানে ঘুমিয়ে নিন, কালকে আপনি আর এখানে ঘুমোবেন না। মা বাবা আমার দিকে তাকিয়ে বলল, কিরে বৌমা কি বলছে, আমি এখানে না ঘুমোলে কোথায় ঘুমোবো? আসলে আমার শ্বশুর আর শাশুড়ি আসছে আগামীকাল। আমার মা খুশি হয়ে বলল, এটা তো খুব ভালো কথা, ওনাদেরকে আসতে বল। আমিও কারোর সাথে সেভাবে কথাবার্তা বলতে পারি না, বিআই সাহেব আসলে একটু আড্ডা মারা যাবে, কিন্তু আমাকে এখানে ঘুমোতে নিষেধ করছে কেন বৌমা? ওরা এখানে 2-3 দিন থাকবে, তাই ওদের জন্য একটা রুম দরকার। রিয়ানা বলছে তুমি এখানে একা মানুষ একটা ঘরে থাকো, আর ওরা দুজন, তাই তুমি যদি এখানে না থাকো তাহলে ওরা দুজন এখানে থাকতে পারে। আমার মা কি যেন চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে আমার কিছু জামা কাপড় নিয়ে সরে যাবো কালকে, কিন্তু খোকা আমি কোথায় ঘুমোবো? মায়ের এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তাই চুপ করে আছি। এমন সময় আমার বউ বলল, আপনি 2 দিন স্টোর রুমের মেঝেতে যাবেন, আমি জায়গাটা কাল সকালে পরিষ্কার করে দিব, আশা করি তেমন কোনো সমস্যা হবে না। হ্যাঁ, ওই ঘরে একটু ইঁদুর আছে, 2 দিনের ব্যাপার, একটু ম্যানেজ করে নিন। মা একবার আমার দিকে তাকিয়ে তারপর আমার স্ত্রীকে বলল, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি কিছুই চিন্তা করো না। রিয়ানা চলে গেল। আমি মাকে কিছু বলতে চাইলাম কিন্তু পারলাম না, তাই চলে গেলাম। পরদিন শুক্রবার, আমার ছুটির দিন। আমার শ্বশুর আর শালি আসার আগেই আমি বাজার থেকে ভালো ভালো জিনিসপত্র নিয়ে আসলাম। আমার মা এসে বলল, বা তুই তো ভালো বাজার করেছিস, দে আমাকে দে, আমি ওদের জন্য আজকে রান্না করি। তাছাড়া আমি রান্না করেছি, দেরি হচ্ছে, মাংস আর তার সাথে কি কি করব বলো? তুমি রান্না করলে ভালো হবে, আমিও অনেকদিন হয়েছে তোমার রান্না খাই না। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমার বাবা বোন আসবে মাত্র 2 দিনের জন্য, ওদেরকে তোমার মায়ের হাতে রান্না খাওয়ানোর রিস্ক নিতে পারবো না। কেন বৌমা? আমি রান্না করলে তুমি ওদের সাথে বসে কথা বলতে পারবে আর একটু বেশি সময় পাবে। আমি তো সেটা চিন্তা করে বললাম, না না থাক, আপনাকে আমার কথা আর কিছু চিন্তা করতে হবে না, আপনি রান্না করলে না জানি কিসের মধ্যে কি দিয়ে ফেলবেন, এমনি আপনার ইদানিং মনে কিছু থাকে না, দিন বাজারের ব্যাগটা আমাকে দিন। বলে রিয়ানা ভেতরে চলে গেল। আমার শ্বশুর আর শালি টেবিলে খেতে বসেছে। আমার শ্বশুর বললেন, বা আজকে বেশ ভালো রান্না হয়েছে, খুবই ভালো লাগছে, তোমাদের সাথে এভাবে অনেকদিন পর একসাথে বসলাম। তোমাকে তো কতবার বলি আমাদের এখানে একবার এসো, ঘুরে যাও, তুমি তো আসতে চাও না। এমন সময় সেখানে আমার মা এসে টেবিলে বসতে চাইলে রিয়ানা বলল, কি করছেন আপনি এখানে, কেন বসছেন? তাহলে কোথায় বসবো বলো? আমি তো ভাবলাম বিআই সাহেবের সাথে কথা বলে বলে খাবো। মুন্না, তুমি এখনো তাকিয়ে দেখছো? তোমার মাকে এখানে বসতে নিষেধ করো, টেবিলটা নোংরা করে ফেলবে। তাছাড়া তোমার মা দুপুরের খাবার খেয়ে টেবিল নোংরা করে রেখেছিল, আমার বাবা এসব চোখে দেখতে পারে না। আমার স্ত্রীর কথায় আমার মা বেশ কষ্ট পেলেন, সেটা বুঝতে পারছি। আমি মাকে বললাম, তুমি একটু ও ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কেন রিয়ানা, তোর শাশুড়ি আমাদের সাথে বসেই তো খেতে পারে, আমরা না হয় আর একটু দূরে সরে গিয়ে বসছি। থাক বিআই সাহেব, আপনারা এখানেই বসুন, আমি ওই ঘরে যাচ্ছি। আমার মা চলে গেল। আমি আবারও কিছুই বলতে পারলাম না। রাতে বেলকনির সামনে দাঁড়িয়ে ভাবছি, রিয়ানা আর আমি ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু বিয়ের সময় ওর বাবার কাছ থেকে অনেক টাকা নিয়ে খরচ করতে বাধ্য হয়েছি। আমার চাকরিটাও রিয়ানার বাবার দেওয়া। প্রথমবার যখন বাবার সাথে দেখা করতে চাই তখন, দেখো সুমন, তোমার সাথে যদি আমি আমার মেয়েকে বিয়ে দেই, আমার মেয়ে কিভাবে ভালো থাকবে আমাকে বলো? তুমি এখন যে চাকরি করো আর তার যা বেতন, তাতে তুমি নিজেই ঠিক মতো চলতে পারো না, সেখানে আমার মেয়েকে তুমি কিভাবে ভালোবাসতে পারো? আমার যা সামর্থ্য আছে তা দিয়ে আমি রিয়ানাকে যত্ন করে আগলে রাখবো, এতটুকু আপনাকে কথা দিতে পারি। রিয়ানার বাবা হেসে বলল, এসব কথাবার্তা আর নাটক সিনেমায় ভালো লাগে বুঝলে, বাস্তব জীবনে এসব কথাবার্তার কোনো মূল্য নেই। তার থেকে বরং তুমি আমার কথা শোনো, আমি তোমাকে আর একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছি, বেতন মাসে 50,000 টাকা। কথাটা শুনে আমি একটু অবাক হলাম বটে। তিনি আবার আমার দিকে তাকিয়ে বললেন, আমার মেয়ে যেহেতু তোমাকে ভালোবাসে, আমি তোমার সাথে ওকে বিয়ে দিব, কিন্তু তার সাথে সেই ব্যবস্থাও করব যেন ও ভালো থাকে। রিয়ানার মুখে হাসি ফুটে উঠল। আমিও আর আপত্তি করতে পারলাম না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এক্ষুনি চিরকৃতজ্ঞ হয়ে যেও না, আমার আরো কিছু কথা আছে, সেগুলো তোমাকে পার্সোনাল ভাবে বলতে চাই। রিয়ানা, তুই খাবারের ব্যবস্থা কর, আর তুমি আমার সাথে চলো, আমরা খাবার টেবিলে বসে কথা বলি। খাবার টেবিলে বসিয়ে তিনি আমাকে বললেন, দেখো খুব অল্প বয়সে আমার স্ত্রী মারা গেছে, আমার মা মরা মেয়েটাকে আমি অনেক আদর করে যত্ন করে
মানুষ করেছি, ছোটবেলা থেকে আমার কাছে যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি, কোনোদিন না বলিনি। সেসব আমি জানি আঙ্কেল, ওর মুখে শুনেছি। আমার হবু শ্বশুর মশাই একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, এখন আমার মেয়ের যেহেতু বিয়ে হয়ে যাবে, তাই আমি চাই বিয়ের পরে আমার মেয়ের যেন কোনো কষ্ট না হয়। আমি যেভাবে আমার মেয়েকে যত্ন করেছি সেভাবেই তুমি ওকে যত্ন করবে। অবশ্যই আমি ওর খেয়াল রাখবো। শুধু খেয়াল রাখলে হবে না সুমন, দেখো বিয়ের পরে তোমাকে আমার মেয়ে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। আমার মেয়ের কথার উপরে কোনো কথা তুমি বলবে না, আমার মেয়ে যা চায় তাই দিবে। তুমি আমার মেয়ের কোনো কথাতে উপেক্ষা করতে পারবে না। আমি তখন ওনার কথার মর্মার্থ বুঝতে পারিনি। একে দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে, তার উপর মাসে 50,000 টাকা দামের রেডিমেড চাকরি। তাই হয়তো আমি প্রচন্ড খুশিতে জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। তাই বলেছিলাম, আচ্ছা ঠিক আছে, আপনি যা চাচ্ছেন তাই হবে। আজকে সেদিনের কথা খুব মনে পড়ছে। রিয়ানার মুখের উপর কোনো কথা বলতে পারছি না বলেই আমার মাকে স্টোর রুমে থাকতে হচ্ছে। এমনকি আমাদের সাথে এক টেবিলে বসে খাবার খেতে পর্যন্ত আমার মা অনুমতি পেল না। এটা ভেবে খুব ঘৃণা হচ্ছে যে আমি আসলে কি একটা কুলাঙ্গার। পরদিন সকালে আমি যখন অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বের হচ্ছি, তখন স্টোর রুমের সামনে চোখ গেল। দেখলাম আমার মা মেঝেতে খুব আটোসাটো হয়ে কোন রকমে ঘুমিয়ে আছে। একটা বড় দীর্ঘশ্বাস বেরিয়ে গেল। তারপর অফিসের জন্য রওনা হলাম। বিল্ডিং এর গেটের সামনে এসে একটা রিক্সা খুঁজছি। হঠাৎ লুঙ্গিয়া ছেঁড়া গেঞ্জি পরা এক যুবক আমার কাছে এসে গামছায় হাত মুছতে মুছতে বলল, ভাইজান আমি আপনার সাথে একটু কথা বলতে পারি? জি বলুন। কিন্তু আমি তো আপনাকে চিনি না। আপনি আমাকে চিনবেন না ভাইজান, তবে আমি আপনাকে কয়েকবার এখান থেকে আমার রিক্সায় আপনার অফিসে নিয়ে গেছি। আমার আসলে একটা বিশ্বস্ত মানুষ দরকার, তাই আপনার কাছে আসলাম। আপনাকে দেখে আমার অনেক ভদ্র আর শিক্ষিত মনে হয়। আচ্ছা আপনাকে একটা কথা বলবো, রাগ করবেন না তো? কি কথা বলো শুনি। এই বিল্ডিং এর পেছনে একটা বড় খাবারের দোকান আছে তাই না? সেখানে সব থেকে দামি খাবার কত টাকা আমাকে বলবেন? হঠাৎ এমন কথা কেন বলছো বলো তো? ভাইজান আমার আম্মার কখনো এরকম দোকান থেকে দামি খাবার খাওয়া হয়নি। সৎ পথে রোজগার করে দুবেলা দুমুঠো ভাত খাওয়াচ্ছি। তবে চেষ্টা করি যতদিন সুস্থ আছি আমার আম্মার মুখে হাসি ফোটাতে, যেন আমার আল্লাহ খুশি হয়। আমার আম্মার মুখে হাসি ফোটানোর জন্য আমি সব রকম চেষ্টা করি। তাই কয়েকদিন ধরে চিন্তা করছি আমার আম্মুকে ভালো কিছু খাবার খাওয়াবো, যেগুলো আপনাদের মতো বড় লোকেরা খায়। অন্তত কয়েক মুহূর্ত আমার আম্মু আমাদের দারিদ্রতার অভাবের কথা ভুলে হাসি মুখে আমার দিকে তাকিয়ে দোয়া করবে। আর আপনি তো জানেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার আম্মু যদি দোয়া করে আমি বিশ্বাস করি আমারই দুর্দিন আর থাকবে না। আর যে মানুষটা আমাকে পেটে ধরে এত কষ্ট করে জন্ম দিয়েছে, বড় করেছে, তার মুখে একটু হাসি ফুটলে আমারও কত ভালো লাগে জানেন। মনে হয় যেন পুরো দুনিয়াটা হাতে পেয়ে গেছি। ছেলেটার কথাগুলো শুনে আমি থ হয়ে গেলাম। আর আমি এত বড় কুলাঙ্গার, আমার মায়ের মুখে একটু হাসি ফুটাবো তো দূরের কথা, তাকে এতটাই কষ্ট দিচ্ছি, না জানি আমার জাহান্নামেও জায়গা হবে কিনা। আমি দ্রুত বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে যখন স্টোর রুমে গেলাম তখন দেখি আমার মায়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে। মা আমাকে দেখে বললেন, নাস্তা খেয়েছিস? এখনো অফিসে যাসনি কেন বাবা? আমার মা এই অবস্থাতেও আমার খোঁজ নিচ্ছে। আর আমি গত দুদিন আমার মায়ের এত কষ্ট হওয়ার পরেও তাকে গুরুত্ব দেইনি। আমি মায়ের পা ধরে ক্ষমা চেয়ে বললাম, মা আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারিনি তোমার গুরুত্ব, আমার ভুল হয়ে গেছে। মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, মায়ের চোখে কখনো সন্তান দোষী হয় না রে বাবা, আমি তোমার যোগ্য সম্মান তোমাকে দিব মা, তুমি চলো আমার সাথে। মাকে নিয়ে যখন নাস্তার টেবিলের সামনে আসলাম তখন দেখলাম টেবিলে আমার শ্বশুর আর শালি নাস্তা করছে। রিয়ানা আমাকে দেখে অবাক হয়ে বলল, কি ব্যাপার, তুমি তো অফিসের জন্য বের হয়ে গেলে, আর তাছাড়া ওনাকে এখানে নিয়ে আসলে কেন? আবার ওরা খেয়ে উঠে চলে যাক, তারপর না হয় খাবে। ভুল করছো রিয়ানা, এই ফ্ল্যাটটা আমার টাকায় কেনা, অতএব আমার মা এই ফ্ল্যাটের মালিক বলা চলে। তাই আগে উনি খাবেন, তারপর বাকি সবাই খেতে পারবেন। যদি এক টেবিলে বসে খেতে সমস্যা হয় তাহলে আগে ওনাদেরকে উঠে সরে যেতে বলো। আমার আম্মু নাস্তা করবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এমন করে কথা বলছো কেন আমার সাথে? আসলে আমার মাথা খারাপ হয়ে গেছিল এতদিন। আজকে এক সামান্য রিক্সাওয়ালা আমার চোখ খুলে দিল। আমার শ্বশুর আমাকে ধমক দিয়ে বলল, তুমি আমার সামনে আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করছো, তোমার সাহস তো কম না। আমি দুঃখিত, তবে আমি আপনার কথা মতো এতদিন রিয়ানার কথায় উঠেছি। ও বসতে বললে বসেছি, কিন্তু আর না, আমি আপনার বন্ধুর কোম্পানিতে চাকরিটা আর করবো না। আমার যোগ্যতায় যে চাকরি পাবো সেই টাকায় আমার মাকে নিয়ে চলবো। আপনার মেয়ের যদি আমার সাথে থাকতে অসুবিধা হয় তাহলে নিয়ে যেতে পারেন। তারপর আমার আম্মুকে বসিয়ে মুখে নাস্তা তুলে দিলাম। আমার মায়ের মুখে হাসি দেখে আমার চোখ ভরে এলো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গল্পটির রচনায় অভি, পরিচালনায় HM কানুন, চিত্রগ্রহণ ইপ্তি হোসেন। ধন্যবাদ।